नमस्कार बंधुरा वेलकम टू एसटीयूनिक स्पोर्ट्स। बंधुरा এই ভিডিওতে আমরা কথা বলবো একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে। উইন্টারে যে ইস্ট বেঙ্গলের পরিবর্তন আসতে চলেছে সেগুলো কিন্তু আমরা রীতিমতন বুঝতে পারছি। তো বিদেশি পরিবর্তন নিয়ে কি ভাবতে চলেছে ইস্ট বেঙ্গল সেই নিয়ে আলোচনা রয়েছে। কয়েকজন প্লেয়ারকে নিয়ে গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেটের খবর বেরিয়ে আসছে। এছাড়া একজন পুরাতন প্লেয়ার কিন্তু আবারও ফিরতে চলেছে, সেই নিয়েই কথা বলবো আমরা এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর যারা ভিডিও দেখছো একটা করে অন্তত লাইক করে দিও। 500 লাইক টার্গেট রাখলাম এই ভিডিওটাতে। আশা করি তোমরা 500 লাইক কমপ্লিট করে দেবে। আর চ্যানেলে যারা প্রথমবার এসেছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর পাশের বেল আইকনটাকে অন করে রাখলেই তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তাই মনে করে কিন্তু সাবস্ক্রাইবটা করে নিও। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা একটুখানি আইএসএলকে নিয়ে কথা বলি, তো মোহনবাগান দল কিন্তু লাস্ট দুটো ম্যাচ তারা হেরে গেছে। তাদের কিন্তু এবার হারের হ্যাটট্রিককে আটকানোর পালা, তা না হলে কিন্তু তাদেরও হারের হ্যাটট্রিক হয়ে যেতে পারে। যেভাবে তারা ফুটবল খেলছে, কাট সমস্যা, ইঞ্জুরি সমস্যা, কোচের ভুলভাল প্ল্যানিং তো চলেই আসছে। তো কালকে কিন্তু ঘরের মাঠে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান দল কেরালা ব্লাস্টার্সের সঙ্গে। যেই কেরালা কিন্তু এখন খুব ভালো ফুটবল খেলছে। এত সমস্যা সত্ত্বেও কিন্তু কেরালা তাদের সেরা খেলাটা খেলছে। তাদের বিদেশি প্লেয়ার অনেক ছিটকে গেছে, তাদের ইন্ডিয়ান প্লেয়ার ছিটকে গেছে, তাও যে কোচের প্ল্যানিং আর প্রতিটা প্লেয়ার যে নিজেদের 100% দিয়ে খেলছে, সেই খেলাটাই কিন্তু তাদের রেজাল্ট এনে দিচ্ছে। তো কালকে প্রীতম পবির কিন্তু তাদের পুরাতন দলের বিরুদ্ধে মাঠে নামছে। তো সেক্ষেত্রে কালকে একটা হাই ভোল্টেজ আমরা ম্যাচ দেখতে পেতে চলেছি। তো মনে করে কিন্তু কালকের ম্যাচের তোমরা স্কোর লাইন প্রেডিকশন করো, যে কোন দল কত গোলে জিতবে সেই স্কোর লাইন প্রেডিকশন করো। আর যাদের স্কোর লাইন প্রেডিকশন মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী ভিডিওতে অবশ্যই নেওয়া হবে। তো এই ম্যাচের দিকে তো আমরা তাকিয়ে থাকবো, কিন্তু ম্যাচে বেশ কিছু প্লেয়ারকে দুটো দলই পাবে না। যদি আমরা কেরালার দিকে তাকাই সেক্ষেত্রে ভিভিন মোহনান, তো এই সেন্ট্রাল মিডফিল্ডার কিন্তু দুর্দান্ত ফুটবল খেলছে। তো সেই প্লেয়ারকে কিন্তু পরের ম্যাচে এই ম্যাচটার জন্য পাওয়া যাচ্ছে না, তার ইঞ্জুরি সমস্যার জন্য। এছাড়া মোহনবাগান দলের দিকে যদি আমরা তাকাই, গ্লেন ম্যাটিন্স, বেন্ডন হ্যামিল, সাহালও কিন্তু প্রায় অনিশ্চিত রয়েছে, আর লিস্টন তো কাঠ সমস্যায় ভুগছে। তো সেক্ষেত্রে সেই চারজন প্লেয়ারকে কিন্তু কালকে না পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি জুয়ান ফেরান্ডোর কাছে। তো এটাই হয়তো জুয়ান ফেরান্ডোর শেষ ম্যাচ হতে পারে। যদি এই ম্যাচটা হেরে যায় সেক্ষেত্রে এত বড় সে যে দল তৈরি করেছিল, তার পরিকল্পনা মতন দল তৈরি হয়েছিল, সম্পূর্ণ সে ব্যর্থ, এবং কালকেই কিন্তু বিদায় ঘটতে পারে যদি কালকে ম্যাচের খারাপ রেজাল্ট হয়। তো অবশ্যই কিন্তু জুয়ানেরও একটা কঠিন পরীক্ষা, এবং দেখা যাক এই অ্যাসিড টেস্টকে পাস করতে পারে কিনা জুয়ান। এরপর যদি আমরা কথা বলি একটু হায়দ্রাবাদ এফসিকে নিয়ে, তো হায়দ্রাবাদ কিন্তু উইন্টারে বেশ কয়েকজন প্লেয়ারকে ছাড়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। একটাই কারণ, আর্থিক সমস্যা। আর্থিক সমস্যায় কিন্তু দলটা প্রচণ্ড পরিমাণে ভুগছে। তো এই মুহূর্তে যে একটা খবর বেরিয়ে আসছে, 27 বছর বয়সী ইন্ডিয়ান সেন্টার ব্যাকের প্লেয়ার সানা সিং, তাকে নাকি মোহনবাগান দল নিতে পারে। তো মোহনবাগান দল আনোয়ার আলীর মতন একজন প্লেয়ারকে নিয়েছিল, আনোয়ারকে নিয়ে পরিকল্পনা করেছিল, কিন্তু আনোয়ারের ছিটকে যাওয়ায় বিরাট পরিমাণে তাদের ক্ষতি হয়েছে। তো একদিকে দেখতে গেলে তাদের হাতে কিন্তু অনেক প্লেয়ার ছিল, রাজ ভাস্করের মতন প্লেয়ার ছিল, এছাড়া সুমিত রাঠি, যে কিন্তু একটা সময় আইএসএল এ চুটিয়ে ফুটবল খেলেছে। তো প্লেয়ারদের ফর্ম কিন্তু বসিয়ে থেকে থেকে পুরো নষ্ট করে দিয়েছে। সুমিত রাঠির জঘন্য খেলা হচ্ছে, কিছু বলার নেই তার খেলার নিয়ে। তো খুবই সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে মোহনবাগান দল এই প্লেয়ারকে টার্গেট করতে পারে। এবার দেখো, হায়দ্রাবাদ কি সব প্লেয়ারকে ছেড়ে দেবে? তাহলে তারা খেলবে কি করে? সেটা তো সম্ভব নয়। হায়দ্রাবাদের সঙ্গে সানার 25 সাল পর্যন্ত কথা রয়েছে, এবং তোমরা সকলেই জানো, আমি তোমাদের বারবারই আপডেট দিয়েছি, বা সমস্ত জায়গা থেকে তোমরা এই আপডেটটাই পেয়েছো, যে সামারে কিন্তু সানাকে নেওয়ার ব্যাপারে সব থেকে বেশি যে ক্লাবটা ইন্টারেস্টেড ছিল সেটা হচ্ছে বেঙ্গালুরু। এবং বেঙ্গালুরু আবারও উইন্টারে কিন্তু চাইছে সানাকে নিতে, কারণ তাদের ইন্ডিয়ান সেন্টার ব্যাক সেইভাবে নেই। এটাই হচ্ছে তাদের মেন সমস্যা। জোড়া বিদেশি সেন্টার ব্যাককে খেলাতে হচ্ছে, সেখানেই কিন্তু সমস্যা বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে বেঙ্গালুরুর নতুন কোচ কিন্তু চাইছে সানাকে যে কোনোভাবে নিতে, যত বেশি খরচা করতে হোক, কিন্তু সানাকে তাদের চাই, এরকম একটা তাদের মনোভাব। তো সানাকে নিয়ে কিন্তু এবার দুটো ক্লাবেরই টানাটানি শুরু হয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত উইন্টারে সানা কোন ক্লাবে যায়, মোহনবাগান নাকি বেঙ্গালুরু, নাকি তার যে ক্লাবে খেলছে সেই ক্লাবেই খেলাটাকে চালিয়ে যায়। তো দেখার বিষয়, এই প্লেয়ারটাকে নিয়ে কিন্তু বেশ ভালো টানাটানি হতে চলেছে উইন্টারে। এরপর আমরা আরও একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে একটু কথা বলবো। প্লেয়ারটা হচ্ছে 31 বছর বয়সী স্প্যানিশ রাইট উইঙ্গার, দুটো উইংয়েই খেলতে পারে, সেকেন্ড স্ট্রাইকার পজিশনেও খেলতে পারে, জর্জে অটিজ। তো এই জর্জে অটিজকে আমরা রীতিমতন আইএসএলে খেলতে দেখেছি এফসি গোয়ার হয়ে, এবং এফসি গোয়ার হয়ে 42 ম্যাচ খেলেছে, 16টা গোল এবং 8টা অ্যাসিস্ট রয়েছে এই জর্জে অটিজের পা থেকে। তো তারপরে জর্জে অটিজ চলে গিয়েছিল লোবেরার, যেটা পুরাতন ক্লাব সিচুয়ান জিউনি, এবং সেখানে কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছে, এবং সিচুয়ান জিউনিকে চ্যাম্পিয়ন
চ্যাম্পিয়ন করার পিছনে কিন্তু এই প্লেয়ারের অবদান অনেকটা রয়েছে, কারণ 18টা ম্যাচ খেলেছে একটা প্লেয়ার, 11টা গোল করেছে এবং 3টে অ্যাসিস্ট করেছে। তো অসাধারণ কিন্তু লাস্ট সিজন পারফরমেন্স করেছে। বর্তমানে কিন্তু 31শে ডিসেম্বর 2023-এই তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে তার এই যে দলের সঙ্গে। সেক্ষেত্রে তাকে কিন্তু আইএসএলের 3টে ক্লাব ইন্টারেস্ট দেখাচ্ছে তাকে নেবার ব্যাপারে। তো তার কাছে ভালো রকম অফার গেছে। এবার উইন্টারে সে যদি ভাবে যে আবার আইএসএলে ব্যাক করব এবং যদি অফারগুলো তার পছন্দ হয়, তাহলে কিন্তু তার ব্যাক করার সম্ভাবনা অনেকটা তৈরি হয়েছে। তাছাড়া কিন্তু সিচুয়ান জিউনি বা আরও অনেক ক্লাবের অফার রয়েছে, কারণ সিটি গ্রুপের সঙ্গে যুক্ত রয়েছে জর্জে অটিজ। সেক্ষেত্রে যদি ভাবে সিটি গ্রুপ যে তাকে অন্য কোনো ক্লাবে পাঠাবো, সেটাও কিন্তু সম্ভব। কিন্তু এই মুহূর্তে আইএসএলের তরফ থেকে তিনটে ক্লাবের অফার গেছে জর্জে অটিজের কাছে। তো দেখা যাক শেষ পর্যন্ত জর্জে অটিজকে আমরা আবার আইএসএলে দেখতে পাই কি না। এবার যদি আমরা একটুখানি এফসি গোয়ার দিকে তাকাই, তো এফসি গোয়ার সঙ্গে যে মোহনবাগান দলের ম্যাচটা ছিল তার পরের দিনই তোমাদের একটা আপডেট দিয়েছিলাম, সম্ভবত 2 দিন আগেই আপডেটটা দিয়েছিলাম। তো যারা চ্যানেলকে ফলো করো তারা কিন্তু রীতিমতন জানো যে আমি কি আপডেট দিয়েছিলাম ভিক্টর রড্রিগেজকে নিয়ে। তো 34 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডিওর কিন্তু একটা বড় ইঞ্জুরি হয়েছে, সম্ভবত সে রুল আউট হয়ে যেতে পারে। তো আজকে এফসি গোয়ার তরফ থেকে কিন্তু অফিসিয়ালি সেই বিষয়টাকেই ঘোষণা করা হলো কিছুক্ষণ আগে, যে ভিক্টর রড্রিগেজকে কিন্তু আর এই সিজনে পাওয়া যাবে না। তার ইনজুরিটা এতটাই সিরিয়াস, সম্ভবত তার পা ভেঙে গেছে, এরকম একটা হতে পারে। তো সেই জিনিসটা আমি বলছি না যে কি হয়েছে, সেটা আমি বলছি না। একটা ভালো রকমই তার ইনজুরি হয়েছে, তার সার্জারি করতে হবে, সেই জন্যই কিন্তু তাকে আর পাওয়া যাবে না। আর এই গোয়া কিন্তু সব থেকে ভালো খেলছে এই ভিক্টর রড্রিগেজের জন্য, কারণ নোয়াকে কোনো ম্যাচে আটকে দেওয়া সম্ভব, কিন্তু ভিক্টরকে আটকানোটা সম্ভব হচ্ছিল না যে কোনো দলের কাছে। 9টা ম্যাচে 3টে গোল, 3টে অ্যাসিস্ট, অ্যাটাকিং মিডিওতে প্রচুর চান্স ক্রিয়েট। তো অসাধারণ কিন্তু ফুটবল খেলেছে এই ভিক্টর। এবার ভিক্টর ছিটকে যাওয়াটা কিন্তু অবশ্যই গোয়া দলের জন্য একটা বড় চাপ। এছাড়া কার্লোস মার্টিনেজ, তাকেও কিন্তু রাখতে চাইছে না উইন্টারে, তাকে পরিবর্তনের চিন্তাভাবনা রীতিমতন করে ফেলা হয়েছে। সেক্ষেত্রে 2জন বিদেশির পরিবর্তন ঘটতে চলেছে গোয়াতে। এবার গোয়া দল যেরকম ভালো ফুটবল খেলছে, সেই ফুটবলটা কিন্তু গোয়া দলের নষ্ট হতে পারে। আরও বেশ কিছু প্লেয়ারের সমস্যা তৈরি হয়েছে গোয়া দলের সঙ্গে। তো দেখা যাক, সেগুলো নিয়ে পরবর্তী সময় আলোচনা করা যাবে। তো ভিক্টরের ছিটকে যাওয়াটা কিন্তু গোয়া দলের জন্য একটা বড় ধাক্কা। এবার যদি আমরা সরাসরি চলে আসি ইস্ট বেঙ্গলের দিকে, তো ইস্ট বেঙ্গল উইন্টারে যে প্রথম পরিবর্তনটা ঘটাবে সেটা হচ্ছে, তোমরা সকলেই জানো, সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ারকে পরিবর্তন ঘটাবে। তো সেক্ষেত্রে সিবারিও টোটোর সঙ্গে 31শে মে 2024 সাল পর্যন্ত কন্ট্রাক্টেড রয়েছে ইস্ট বেঙ্গল, এবং তার মার্কেট ভ্যালুও 2.6 কোটি টাকা। তো তাকে ছাড়তে গেলে তো একটা ভালো রকমই স্যালারি দিতে হবে, একটা ক্ষতিপূরণ তাকে দিতে হবে। তো সেক্ষেত্রে একটা সুখবর বেরিয়ে আসছে যে সিবারিও টোটো, তোমাদের বেশ কয়েকদিন আগে জানিয়েছিলাম, অন্তত 10 দিন আগে হয়তো জানিয়েছিলাম, তার পুরাতন ক্লাব যেখান থেকে সে ক্লাব ক্যারিয়ারে খেলা শুরু করেছিল, সেরকম একটা পুরাতন ক্লাবে তার একটা ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখন যতটুকু খবর পাওয়া যাচ্ছে, সিবারিও টোটো কিন্তু নিজেই চাইছে রিলিজ। তো নিজে রিলিজ চাইছে মানে কোনো রকম অসুবিধা হবে না, মিউচুয়ালি কন্ট্রাক্টটা টার্মিনেট হয়ে যাবে। সেক্ষেত্রে কোনো রকম এই যে এক্সট্রা টাকাটা খরচা হবে না। এবার যদি সে সেইভাবে টার্মিনেটটা করে নেয় এবং যদি সে পুরাতন ক্লাবে ফিরে যায়, সেটা সিবারিও টোটোর জন্যও খুব ভালো হবে, এবং ইস্ট বেঙ্গল কিন্তু একটা আর্থিক ক্ষতিপূরণের হাত থেকে বেঁচে যাবে। এবং উইন্টারে ইস্ট বেঙ্গলের জন্য আরও একটা সুখবর বেরিয়ে আসছে, ম্যানেজমেন্ট এবং ইমামি কর্তৃপক্ষ তারা চাইছে খরচা করতে। কারণ যেরকমভাবে কার্লিসকে প্রজেক্ট দেওয়া হয়েছিল, যে লক্ষ্যটা তাকে দেওয়া হয়েছিল, সেই লক্ষ্যের কিন্তু অনেকটাই কাছাকাছি চলে গেছে। সেক্ষেত্রে ম্যানেজমেন্ট কিন্তু এবারে ভালো খরচা করতে চাইছে উইন্টারেই। তো উইন্টার থেকেই কিন্তু একদম কার্লেসের পরিকল্পনা মতন দল গঠন চলছে। সেক্ষেত্রে দলে কিন্তু একজন ভালো বিদেশি প্লেয়ার আসতে পারে, এবং সেটা আইএসএল এক্সপিরিয়েন্সও হতে পারে, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়া বাইরের কয়েকজন প্লেয়ারেরও প্রোফাইল সেখানে রয়েছে। তো দেখা যাক পরবর্তী সময়, কোচ তো পছন্দ করে যেহেতু নিচ্ছে, সেটা কিন্তু ভালো হবে এটুকু আমরা বুঝতে পারছি। কারণ জর্ডান এলসেকে আমরা দেখেছিলাম কোচ নিজে পছন্দ করে নিয়ে এসেছে, হিজাজিকে দেখেছিলাম কোচ নিজে পছন্দ করে নিয়ে এসেছে। তো সেক্ষেত্রে কোচ নিজের পছন্দ মতোই কিন্তু বিদেশিকে আনতে চলেছে, এবং এখন তো ব্রেক চলছে, এই ব্রেকেই কিন্তু বিদেশি প্লেয়ার মোটামুটি চূড়ান্ত হয়ে যাবে, এবং ইস্ট বেঙ্গল আবারও যখন অনুশীলন শুরু করবে, তখনই কিন্তু নতুন বিদেশি একদম কলকাতায় এসে অনুশীলন শুরু করার কথা রয়েছে। তো দেখা যাক কত তাড়াতাড়ি এই ব্যাপারটাকে কনফার্ম করতে পারে। তো পরবর্তী সময় কোনো প্লেয়ারের নাম বেরিয়ে এলে অবশ্যই জানিয়ে দেব। তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।